মতি, আমার ভীষণ ক্লান্ত লাগছে। তাহলে শুয়ে পড়ো, পোশাক বদলে নাও, আমি বাইরে দাঁড়িয়ে আছি। হে ভগবান, শেহনশাহ এখন? কিন্তু যোধা তো পোশাক বদলাচ্ছে। আমি কিভাবে আটকাবো এনাকে? উনি তো যোধার স্বামী, যখন খুশি আসতে পারেন। আপনি এখানে এই সময়? আমি আপনাকে আগেও বলেছি, একজন শহরের কোনো নির্দিষ্ট সময় থাকে না তার বেগমের কাছে আসার। আর আপনি হাসছিলেন কেন? মাঝে মধ্যে অদ্ভুত পরিস্থিতিতে আমার হাসি পেয়ে যায়। একটু ভেবে দেখুন, আমাদের সাক্ষাৎ প্রায় অদ্ভুত পরিস্থিতিতে হয়। শহর তার বেগমের কাছে আসার সময় তার মনে হয় যে সে অচেনা কারোর কাছে এসেছে, আর একজন বেগম তার শহরকে দেখে ভয় পেয়ে যায়। এটা কি কোনো অদ্ভুত পরিস্থিতি নয়? আমার হারেমের সমস্ত দাসীরা, সমস্ত বেগমেরা আমার দেখা পাওয়ার জন্য অপেক্ষা করে থাকে, আর আপনি আমার সঙ্গে দেখাই করতে চান না। এটা অদ্ভুত ব্যাপার নয়? আমি আপনার শহর, তাই এটা আমার অধিকার যে আমি আপনাকে প্রাণ ভরে দেখি, কিন্তু আমার হৃদয় সেটা একেবারেই চায় না। এটা কি অদ্ভুত কিছু নয়? আর আজও আপনি পোশাক বদল করার সময় এমনভাবে ভয় পেলেন যেন আমি অচেনা কেউ। এটা কি অদ্ভুত কিছু নয়? যাই হোক, আপনার ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ আমি এখানে আপনাকে স্পর্শ করতে বা আপনাকে কাছে পাওয়ার জন্য আসিনি। তাহলে নিশ্চয়ই কোনো কথা শোনাতে এসেছেন আপনি। অবশ্যই যখন আমি সেটা করি তখন আমার সত্যিই খুবই ভালো লাগে, কিন্তু আমি প্রয়োজনীয় কথা বলতেই এখানে এসেছি। যেহেতু আমি একজন শাহেনশাহ, তাই আমার মনে হয় না যে আমার কারোর কাছে ক্ষমা চাওয়া উচিত, আর না আমি কোনোদিন কারোর কাছে ক্ষমা চেয়েছি। কিন্তু আজকে একটা বিষয় নিয়ে আমার সত্যি অনুশোচনা হচ্ছে। আমি এতদিন আপনাকে সন্দেহ করেছি, আর আপনাকে আমি অপরাধীও ভেবেছি। আমি ভুল করেছি। এবার সেই ভুল আমি শোধরাতে চাই, আসল অপরাধীকে শাস্তি দিয়ে। শুধু এটুকুই বলতে এসেছেন আপনি? না, আমি শাহেনশাহ। কারোর কাছে কিছু চাওয়ার আগে আমি যদি তাকে কিছু না দিই তাহলে সেটা আমার অপমান হবে। আমি আপনার কাছে ক্ষমা চেয়েছি। আপনার কাছে এখন দুটো পথ আছে। আপনি অনেকবার এটা স্বীকার করেছেন যে আপনি আমাকে অসম্ভব ঘৃণা করেন। আপনার এখানে খুবই অসুবিধে হয়, আপনি আমার মুখও দেখতে চান না। আপনার অভিযোগ আপনাকে আমি এখানে বন্দি করে রেখেছি, আপনার আমেরের থেকে দূরে, আপনার বাড়ির থেকে দূরে। সেজন্য আমি আপনাকে একটা সুযোগ দিচ্ছি, আর আমার সিদ্ধান্ত শোনার পর আপনি সবকিছুর থেকে মুক্তি পেয়ে যাবেন। তারপর আপনি আপনার বাড়ি আমেরে ফিরতে পারবেন। আপনি আমার থেকে আর এইখান থেকে একেবারে মুক্তি পেয়ে যাবেন। তালাকের নিয়ম অনুযায়ী একজন বিবি তার শহরের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে পারেন যদি তার শহর রাজি থাকেন, আর আমি আপনাকে সেই সম্মতি দিচ্ছি। এরপর আমি আপনাকে সসম্মানে আপনার আমেরে পৌঁছে দেব, আর সবাইকে আমি এটাও জানাবো যে আজ পর্যন্ত আপনি যেমন ভাবে এসেছিলেন তেমনই আছেন, আমি আপনাকে স্পর্শও করিনি। আমি জানি যে এরপর হয়তো আপনাকে সারা জীবন
একা থাকতে হবে, কিন্তু যাকে আপনি সবচেয়ে বেশি ঘৃণা করেন তার সঙ্গে থাকার চেয়ে একা থাকা অনেক ভালো। এখন আপনার কাছে দুটো পথ রয়েছে, হয় আপনি আমেরে ফিরে যান, না হলে এখানেই থাকুন শাহেনশার বেগম হয়ে। সবুজ রং আমার খুবই প্রিয় রং, আপনি এটাই পরে থাকুন। মতিবাই, মতিবাই! যোধা, কি হয়েছে? তুমি শাহেনশাকে ভেতরে আসতে দিলে কেন? যোধা, উনি তোমার স্বামী, আমি ওনাকে কিভাবে আটকাতে পারি? আজকেও আটকাতে পারিনি, আর কখনো পারবও না। কি হয়েছে? কি হয়েছে যোধা? আরো একবার আমার ভাগ্য আমার পরিহাস করলো মতি। আরো একবার শাহেনশাহ আমাকে নিয়ে খেলা করলেন। আমি নির্দোষ হওয়ার জন্য আমাকে পুরস্কার দিয়ে গেলেন। আমার সামনে দুটো পথ খুলে রাখলেন উনি, যার মধ্যে একটা আমায় বাঁচতে হবে। হয় আমি আমেরে ফিরে যাব, কারণ উনি আমাকে পরিত্যাগ করবেন, আমাকে একা ফিরে যেতে হবে। আর না হলে আমি এখানেই আগ্রাতেই থাকবো, সেই মানুষটার সাথে যাকে আমি সবচেয়ে বেশি ঘৃণা করি। জানি না আমার ভাগ্য আমার কাছে কি চায়। আমার খোদা, আমাকে দয়া করুন, আমি যেন সঠিক বিচার করতে পারি। बादब बा मुलहजा होशियार शहनशाह हिंद ताज सल्तनत मुगलिया शहनशाह सलामत জালালউদ্দিন মোহাম্মদ প্রবেশ করছেন। আমার সন্তানকে যে হত্যা করেছে তাকে আমি শনাক্ত করতে পেরেছি। কিন্তু আমি হত্যাকারীকে একটা সুযোগ দেব, সে যেন সবার সামনে এসে নিজের অপরাধ স্বীকার করে, কারণ মৃত্যুদণ্ড তো তার হবেই। কিন্তু তার অপরাধ সে নিজের মুখে স্বীকার করলে তার মৃত্যু কম কষ্টদায়ক হবে।
আমি চাই যে অপরাধী সবার সামনে আসুক। সময় শেষ হয়ে গেছে, সেই খুনিকে তো আমার সামনে আসতেই হবে। যদি সে নিজের ইচ্ছে আসে তো ভালো, না হলে আমি সবার সামনে তার নাম ঘোষণা করব। আর আমার হুকুম পালন না করে সে তার মৃত্যুকে অনেক কষ্টদায়ক করে তুলেছে। আর আমি বুঝতে পেরেছি যে আমার খুবই কাছের কেউ এই জঘন্য অপরাধ করেছে। আর সেই অপরাধী সে আপনি। আমার প্রতি এত রাগ আমি এর আগে কারোর চোখে দেখিনি। আপনি এই অপরাধ কেন করেছেন? ক্ষমা করে দিন, আমার আম্মিজানকে ক্ষমা করে দিন। শাস্তি দিলে আমায় দিন। আমি আপনার আম্মির সঙ্গে কিছুই করছি না আদম খান, আর না জালালউদ্দিন তার বড় আম্মির সঙ্গে এমন কিছু করবে। কিন্তু আমি এই অপরাধীকে ক্ষমা করব না। বড় আম্মিকে এখানে নিয়ে এসো। অবাক হবেন না, এখানে যে পড়ে রয়েছে শুধু তার চেহারার সঙ্গে বড় আম্মির মিল রয়েছে, বড় আম্মির হৃদয়ের সঙ্গে নয়। আমি স্বপ্নেও আমার বড় আম্মিকে সন্দেহ করতে পারি না। কিন্তু যখন যোধা বেগম আমার বড় আম্মিকে সন্দেহ করেছিলেন, সেটা আমি সহ্য করতে পারিনি। কিন্তু তারপর আমার মনে একটা প্রশ্ন উঠল যে কেন যোধা বেগম আমার বড় আম্মির বিরুদ্ধে এরকম মিথ্যে বলবেন, ওনাকে দোষারোপ করবেন। সেই জন্য আমি ওনার সাক্ষী রহিমের সঙ্গে কথা বলেছিলাম। আর আমি সত্যি দ্বিধায় পড়েছিলাম। আর আমি এটাও নিশ্চিত ছিলাম যে ছোট্ট রহিম আমায় মিথ্যে বলছে না। কিন্তু আমি এটাও জানতাম যে আমার বড় আম্মি কোনোদিন আমার সঙ্গে এরকম করবেন না। সেই জন্য আমি নিজে এ বিষয় নিয়ে বড় আম্মির সঙ্গে আলোচনা করার সিদ্ধান্ত নিই, আর আমি নিজে ওনার কাছে যাই। আমি চেয়েছিলাম এ বিষয় নিয়ে নিজে তদন্ত করতে। সেই জন্য আমি গুপ্ত দরজা দিয়ে বড় আম্মির কাছে গিয়েছিলাম। এই ধোঁয়া কোথা থেকে আসছে? বড় আম্মি সব কি করছেন? তখনই আমার একটা সন্দেহ হয়েছিল। আমার মনে হয়েছিল এ কোনোদিনও আমার বড় আম্মি হতে পারে না। সেই জন্য আমি ঠিক তার পরের দিনই একটা উপায় খুঁজে বের করেছিলাম। যখন আমি
আলোচনা করার জন্য বড় আম্মিকে আমার কাছে ডেকেছিলাম। আপনি আমাকে ডেকেছেন জালাল? একটা বিশেষ আফগানি তামাক আজকেই এসেছে, একবার সেবন করুন। না জালাল, একটা সময় আমার হুকোর শখ ছিল তার রোকেয়া বেগমের থেকেও বেশি, কিন্তু যখন অসুস্থ হয়ে পড়লাম তারপর হুকোর শখ আমি ছেড়ে দিয়েছি। আর একবার যদি হুকো টানি তাহলে কাশতে কাশতে জীবন আমার বেরিয়ে যাবে, সেই জন্য আমাকে ক্ষমা করুন। তারপর যখন জানতে পারলাম যে আমার বড় আম্মি অসুস্থতার কারণে তামাক সেবন করতে পারেন না, তখন আমি নিশ্চিত হয়ে যাই যে সেদিন ওখানে ছিল সে অন্য কেউ। কিন্তু তা সত্ত্বেও আমি তদন্ত চালিয়ে যাই আরো 2 দিন ধরে। আমার বড় আম্মিকে লিখতে দেখে আমি আরো অবাক হয়ে যাই, কারণ আমার বড় আম্মি শুধু 2টো ভাষা জানেন, উর্দু আর আরবি। কারণ এই মহিলা যেটা লিখছিল সেটা না ছিল উর্দু আর না আরবি, কারণ ও বাঁ দিক থেকে ডান দিকে লিখছিল। তখন আমি নিশ্চিত হই যে এই মহিলা আমার বড় আম্মি হতেই পারেন না। বড় আম্মি, আপনি তো ভালো করেই জানেন যে আমার ফুপি অনেক তথ্য সংগ্রহ করছেন আমার আব্বাজান শাহেনশাহ হুমায়ুনের ব্যাপারে, আর ওনার সম্পর্কে উনি একটা পুস্তক লিখতে চলেছেন। হ্যাঁ জানি আমি। আপনার কাছে অনুরোধ করছি এই বিষয়ে কিছু বলার জন্য। বলুন, কি সাহায্য করতে পারি আমি? আপনি তো জানেন যে কিভাবে আমার নিজের চাচা কামরান আমাকে কেল্লায় গোলার সামনে রেখে এসেছিলেন। হ্যাঁ হ্যাঁ, কিভাবে ভুলতে পারি আমি সেই দিন। আর আপনার হয়তো মনে আছে যে কিভাবে আমার আম্মি জান হামিদা বানু ওই গোলার সামনে ঝাঁপিয়ে পড়ে এই জালালকে বাঁচিয়েছিলেন। খুবই সাহসিকতার কাজ করেছিলেন মালিকায়ে আজম। সময় মতো না পৌঁছলে কি হতো খুদাই জানতেন, হয়তো আমি আপনাকে হারিয়ে ফেলতাম। কিন্তু সত্যি এটাই ছিল যে হামিদা বানু আম্মি আমাকে বাঁচাননি, বড় আম্মি নিজে আমাকে বাঁচিয়েছিলেন। আর আমার সন্দেহ সঠিক প্রমাণিত হয়, আর তারপর আমি এটা হুকুম দিই যে আমার আব্বাজান শাহেনশাহ হুমায়ুনের ব্যাপারে সমস্ত তথ্য আর সমস্ত কাহিনী আমার সামনে নিয়ে আসা হোক, এটা ভেবে যে হয়তো উনি আমায় সাহায্য করতে পারবেন, আর উনি সাহায্য করলেন। আপনি আমার আব্বুজান শাহেনশাহ হুমায়ুনের সময়ের। আপনার কাছে আমি এটা জানতে চাই যে কেউ কি একই রকম দেখতে, একই রূপ ধারণ করতে পারে? অবশ্যই, এরকম বহুরূপী অনেকেই আছেন যারা অন্যের রূপ ধারণ করতে পারেন। আপনার নিজেরই আব্বা হুজুর বাদশাহ হুমায়ুনের মৃত্যুর পর 17 দিন ধরে মোল্লা বেকাশিকে ওনার মতো সাজিয়ে ওনার জায়গায় রাখা হয়েছিল, যাতে কোনো শত্রু আক্রমণ না করতে পারে। আচ্ছা, এসব কি কোথাও লেখা রয়েছে? শাহেনশাহ, আপনি আমির হামজার কথা শোনেননি? আমির হামজা সাহেব নিজে কারো রূপ অনুকরণ করতে অভিজ্ঞ ছিলেন। আপনার পুস্তক ভান্ডার থেকে এই সব তথ্যগুলোই এনেছি। সেই সময় এইসবের খুবই ব্যবহার করা হতো। শত্রুদের হাত থেকে বাঁচার জন্য শাহেনশাহ আর উজির এইরকম বহুরূপীদের ব্যবহার করতেন। তখন আমি পরিষ্কার বুঝতে পারি যে আমার সামনে বড় আম্মি সেজে রয়েছে, আর যাকে রহিম কেশরের মধ্যে ধুতরার রস মেশাতে দেখেছিল সে বড় আম্মি নন, সে একজন বহুরূপী। আর সেটাই প্রমাণ করার জন্য ওকে আমি ডেকে পাঠিয়েছিলাম। বড় আম্মি, আমি অনেকদিন ধরে আপনার হাতের ঝাল খাবার খাইনি। আজ আমার হৃদয় চাইছে, আর খুব ইচ্ছেও করছে আপনি আমার জন্য খাবার তৈরি করুন। শুধু এইটুকুই? আমি এক্ষুনি আপনার জন্য কোনো মশলাদার খাবার বানিয়ে আনছি, ঝাল দিয়ে বানিয়ে আনছি। আমার বড় আম্মির মতো রূপ তো ধারণ করে ফেলেছিল, কিন্তু আমার বুদ্ধির কাছে ওকে হার মানতেই হলো। ও জানতই না যে আমি ঝাল খাবার পছন্দ করি না, আর এতে আমি আরো নিশ্চিত হয়ে যাই যে এই হলো আসল অপরাধী, আর ও যেন এই মহল থেকে বেরোতে না পারে সেই জন্য আমি আরো কঠোর পাহারার ব্যবস্থা করি। আর আজ রাতে আমি এখানে সবাইকে উপস্থিত হতে বলেছিলাম। আর তারপরে আমি বড় আম্মির কাছে গিয়েছিলাম ওনাকে এই সমস্ত বিষয় জানানোর জন্য। উনি তো এটা বিশ্বাসই করতে পারেননি যে ওনার রূপ ধারণ করে কেউ এত বড় অপরাধ করেছে। হায় আল্লাহ, বিশ্বাসই করতে পারছি না কেউ এই মহলে আমার রূপ নিয়ে এত বড় অপরাধ করেছে। আপনি চিন্তা করবেন না বড় আম্মি, মিথ্যেকে সত্যের কাছে হার স্বীকার করতেই হয়। আমি তাকে ধরে ফেলেছি যে এই অপরাধ করেছে, আর আমি তাকে খুব তাড়াতাড়ি শাস্তি দেব।
আমি তোমার শিরচ্ছেদ করার আগে আমি এটা জানতে চাই যে তুমি কেন আমার বড় আম্মি রূপ ধারণ করেছিলে, আর কেন তুমি আমার হবু সন্তানকে হত্যা করেছো।